সোমনাথ বাবু, অনেকেই তো বলছেন রাজনৈতিক মহলের যে সমানে সমানে টক্কর দেওয়ার একটা প্রয়াস সেটা শুরু হয়ে গেল। আপনি ভাবুন তো যে অনুব্রত মণ্ডলের খাস তালুক, সেখানে তৃণমূল কার্যালয়ের সামনের বাইক ভাঙচুর করা হচ্ছে। না, এটা তো বিজেপি যে কালচারটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমদানি করতে চাইছে, এটা তার একটা উদাহরণ মাত্র। তো তার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, তার ধরনটা নিয়ে মত থাকতে পারে, কিন্তু এরকম একটা তীব্র বিরোধিতা এটা ফেস করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে গত 6 বছরে ফেস করতে হয়নি। তার কারণ এই যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করা হচ্ছে, তলোয়ার রাজনীতি, ভাঙচুর কিংবা অন্যের উপর আক্রমণের রাজনীতি, দিলীপ ঘোষ তো বলছেন যে প্রয়োজনে বন্দুক তুলে নেওয়া যাবে, এই রাজনীতিটা আমদানি করা হচ্ছে, এগুলো একটা ছোট্ট মাত্র উদাহরণ। তো আমি বিশ্বাস করি যে আমার সরকারের যথেষ্ট এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট ক্ষমতা আছে এই সমস্ত রোখার। সুতরাং কি এক দিলীপ ঘোষ কি বললো কিংবা 4টে বাইক পোড়ালো, তাতে কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় পাবে না, সাধারণ মানুষও তাদের বিচলিত হবে না। শুধু একটা কথা আমি একটা কথা বলি, না আমি মহিদাকে প্রশ্ন করার আগে একটা কথা বলি। কৈলাসবর্গী বলছিলেন যে জেলে থাকবে সবাই মিলে। মহিবাবু, আপনি অন্যভাবে নেবেন না। হিংস্র জন্তুর মতো, কিসের মতো? হিংস্র জন্তুর মতো সিবিআইকে ছেড়ে দিয়েছে বর্তমান সরকার। এটা কার ডায়লগ জানেন? বিজেপি সাংসদ বিনয় কাঠুয়া, যিনি বলছেন হিংস্র জন্তুর মতো সিবিআইকে আপনাদের সরকার তাদের উপরে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? বলছে নির্দোষ মানুষকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে সিবিআইকে দিয়ে এই সরকার। একটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কথা নয়, সম্পূর্ণটা আপনাদের সাংসদ। যেহেতু এই বাবরি মসজিদ ভাঙা নিয়ে তাদের উপরে সিবিআই এর মুভমেন্ট, তারপরে বলছি হিংস্র জন্তুর মতো আপনাদের সরকার সিবিআই কে ছাড়ছে। এবার বলুন যে তৃণমূল কংগ্রেস যখন একই কথা বলছে, তখন কিন্তু আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, যখন আপনাদের সরকারের আপনাদের সাংসদ একই কথা বলছে। দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। একটা বিচ্ছিন্ন মন্তব্য নিয়ে বেশি দূর এগোনো যায়, বিনয় কাটিয়া কিন্তু ছোটখাটো বলতেন এবং বিনয় কাটিয়ার যে বিষয়টি নিয়ে বলছেন সেটি একটি রাজনৈতিক বিষয়। আর তৃণমূলের তৃণমূল বিধায়ক সাংসদরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে জেলে যাচ্ছেন না, একদম চুরিচামারির ব্যাপারে জেলে যাচ্ছেন। কিন্তু তার প্রমাণ হয়নি। আমি বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, কিন্তু বিষয়টা তো একেবারে সরাসরি লোকে দেখছে যে টাকা নিচ্ছে। হ্যাঁ, এরকম নয় যে কোথাও একটা ঝামেলা করার কনস্পিরেসি হয়েছিল এরকম ধরনের। কিন্তু আমি মূল বিষয়টা চলে আসি, আমি মূল বিষয়টা যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে আজকে এই যে নতুন সাহস দেখানোর কথা যেটা তুলছেন, তার কারণটা হচ্ছে যে আমাদের উপর আক্রমণটা যেভাবে নেমে এসেছে, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি এবং আজকের পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের উপর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, হ্যাঁ, যেভাবে আমরা দেখলাম যে ভাঙড়ে আন্দোলন হচ্ছে, পুলিশ সেখানে গিয়ে জামা কাপড় একদম ড্রেস ফ্রেস খুলে পালিয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না, বলছি তো। ভাঙড়ে যেহেতু মুসলমানরা আন্দোলন করছে, সেখানে পুলিশ ড্রেস খুলে পালাচ্ছে। আর যেখানে তেহট্টে ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা পুজো করবে বলে রাস্তায় গেছে, তাদের বেধড়ক মারপিট করা হচ্ছে। মানুষ দেখছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি প্রকৃত হিন্দু, তা উনি কেন যখন শপথ নিলেন তখন একই সঙ্গে ঈশ্বর এবং আল্লাহর কথা বললেন? এটা তো বিপরীত। এবং যারা ঈশ্বর এবং আল্লাহ, আপনি ঈশ্বর এবং আল্লাহ একসঙ্গে বলতেই পারেন না, আল্লাহর কোনো শরীক হয় না। যে দক্ষিণ কাঁথি উপনির্বাচনের ফল আমরা দেখলাম, সেখানে আপনারা খুব ভালো করে দেখেছেন যে সিপিএম এর একটা বড় ধস অন্তত অঙ্কে উঠে আসছে, যেটা স্বীকারও করে নিয়েছেন সিপিএম নেতারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নেতাজি ইন্ডোরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য, যে পাড়া একটু নজর রাখুন, যদি কোনো সিপিএম তারা বিজেপির দিকে চলে যেতে চায় তাহলে বিজেপির দিকে যেতে দেবেন। অর্থাৎ এটা তো বোঝা যাচ্ছে যে বামেদার ক্ষয়ে যেটা হচ্ছে, ইরোশন যেটা হচ্ছে, সেটা বামেদের হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কিন্তু এখনো অবধি প্রমাণিত নয় না। এবং এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা, যেরকম যেহেতু এখানে
দুটো দলের মূলত লড়াইটা হয় দুটো দলের মধ্যে, একটা দল জেতে আর একটা দল সেকেন্ড হয়। সেকেন্ড হওয়া মানেও হেরে গেছেন, প্রপোর্শনাল সিট তো নয়। তার ফলে প্রথম যখন তৃণমূল ক্ষমতায় আসে, আপনারা যদি মনে করে দেখেন, দেখুন এখনো অবধি সংখ্যাতত্ত্বের বিচারে, সংগঠনের বিচারে বামেরা দ্বিতীয়, কিন্তু বামেদের উত্তাপ নেই। বিরোধী দলনেতাও হচ্ছেন রাজ্যে কংগ্রেসের, হ্যাঁ, বিরোধী দলনেতা হচ্ছে রাজ্যের কংগ্রেসের, এক্স্যাক্টলি। কিন্তু 32টা 44টা কংগ্রেসের, 32টা বামেদের, 3টে বিজেপির। কিন্তু বিজেপির নতুন করে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি খুব অ্যাগ্রেসিভ। এখন দিলীপ ঘোষ যে অ্যাগ্রেসিভ, এটা এরকম বলতে হবে না। যাদবপুরেও তো যাদবপুরের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে কলার ধরে টেনে বার করে নিয়ে আসবো। এবং উনি যে রাজনৈতিক যেটা শালীনতার বিষয় থাকে মাঝে সাঝেই অতিক্রম করেন, এটা নতুন না। তার ফলে এই যে তরোয়াল নিতে বলছেন, লড়তে বলছেন, আমি ওনার কাছ থেকে এটাতে শুনে অবাক নই। তার কারণ উনি এরকমই বক্তব্য রাখেন। আমি যে কথাটা বলার, আমি একটা কথা বলছি যে আজকে বিজেপি হঠাৎ করে খুব সক্রিয়, এবং এখানে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একটা জায়গা পাচ্ছে মানে এক্ষুনি মোহিতবাবুর যে কথাগুলো শুনছিলেন, যা ঘটনা ঘটছে, বিজেপি সেই ঘটনাটাকে তাদের রাজনীতির মতো করে হিন্দুত্ব এবং হিন্দুত্ব বিরোধী এইভাবে ইন্টারপ্রেট করতে পারছে। এখানে সরকারের গাফিলতি আছে বলেই একটা বিরোধীদের ভ্যাকুয়াম সেটাও তো ছিল। যদি বিজেপি সেই জায়গাটা কাল্টিভেট করে থাকে, তাহলে ডেফিনেটলি সেটা তো বাম এবং কংগ্রেসের ব্যর্থতা। আমাদের শোনাবো ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন। হ্যাঁ, ওইরকম অনেকে গেছিল, বীরভূমে অনেক কিছু হয়েছিল, কিন্তু তারপর দেখা গেল এই বীরভূমে তৃণমূল কংগ্রেসই রয়েছে। সবাই এর মিছিল পিছিল করে নেবে, কিন্তু আলটিমেটলি বীরভূমের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে, যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের মানুষের পাশে। সবাই আসছে, শুধু আপনারা যদি না যান তাহলে আর কোনো মিছিল হবে না। ক্যামেরায় তারা বেঁচে থাকবে, টিভিতে তারা বেঁচে থাকবে, তবেই তো বিরোধীরা বেঁচে থাকবে। ক্যামেরায় টিভিতে বিরোধীরা বেঁচে রয়েছেন, ফিরহাদ হাকিম বলছেন।